আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের শ্রীলঙ্কা ব্লগের দ্বিতীয় পর্বে। আমাদের এবারের শ্রীলঙ্কা ভ্রমণ পুরো 10 দিনের। এই 10 দিনে আমরা শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আমরা জেনেছি তাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে। অভিজ্ঞতা নিয়েছি একটি সুন্দর ট্রেন জার্নির। এক্সপ্লোর করেছি সুন্দর সুন্দর জায়গাগুলো, ঘুরে বেরিয়েছি পাহাড়, সমুদ্র আর সুন্দর সুন্দর বিচে। ঘুরে বেরিয়েছি তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন শহরে। সুযোগ পেয়েছি বিভিন্ন বন্য পশু পাখিকে খুব কাছ থেকে দেখার। আর আমাদের এই সুন্দর অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বিভিন্ন পর্বের মাধ্যমে আমরা তুলে ধরব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এবারের পর্ব। আপনারা প্রথম পর্বে দেখেছেন আমরা বাংলাদেশ থেকে কিভাবে শ্রীলঙ্কায় এসেছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি চলে যাই সিগিরিয়াতে। সিগিরিয়াতে আমরা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছি। সিগিরিয়া ভ্রমণ শেষ করে আমরা ডাম্বুলা থেকে বাসে করে ক্যান্ডির উদ্দেশ্যে রওনা দিই। আর আমাদের শ্রীলঙ্কা ট্যুরের দ্বিতীয় পর্ব ঐতিহ্যবাহী শহর ক্যান্ডিকে নিয়ে। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। এখন আমরা ডাম্বুলা শহর থেকে ক্যান্ডি শহরের দিকে রওনা দিয়েছি। আজ আমরা বাসে জার্নি করছি। শ্রীলঙ্কায় বাস এবং ট্রেন অন্যান্য ট্রান্সপোর্টেশনের তুলনায় বেশ রিজনেবল। ডাম্বুলা থেকে ক্যান্ডি সিটির দূরত্ব প্রায় 70 কিলোমিটারের মতো এবং যাত্রার সময় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। বিভিন্ন ছোট ছোট শহর এবং আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ক্যান্ডি শহরে। ক্যান্ডি বেশ পুরনো এবং ঐতিহ্যবাহী একটি শহর। সিংহলিজ সময়ে এটি শ্রীলঙ্কার রাজধানী ছিল। এই শহর অনেক পুরনো ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী। আমরা ক্যান্ডিতে এক রাত থাকব এবং এখানকার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি ক্যান্ডি শহরে। বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলটা একদম কাছেই, তাই পায়ে হেঁটেই রওনা দিলাম। আমি আমাদের হোটেলটা সিটি সেন্টারের একদম কাছে বুক দিয়েছি, যাতে আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো খুব সহজেই ভিজিট করতে পারি। আমি এবার শ্রীলঙ্কা ট্যুরের প্রত্যেকটি হোটেল বুক দিয়েছি booking.com-এ। booking.com-এ আপনি খুব সহজে তাদের ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে হোটেল বুক করতে পারেন। তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি লোকেশন এবং ডেট সার্চ দিলেই হাজারো হোটেলের ভিড়ে আপনি আপনার বাজেট এবং সুবিধা অনুযায়ী হোটেল বুক করতে পারেন। আপনার পছন্দ মতো হোটেল বাজেটে পেয়ে গেলে আপনি এখান থেকেই রিজার্ভ করে রাখতে পারবেন খুব সহজেই। আমরা আমাদের হোটেলে চেক ইন করলাম। আমাদের হোটেলের নাম বেড স্টেশন 210। আমি একটি ফ্যামিলি রুম বুক দিয়েছিলাম। এই রুমের সাথে একটি সুন্দর বেলকনি রয়েছে এবং সাথে একটি বড় ওয়াশরুম রয়েছে। আমরা এখন ক্যান্ডি শহরে। ক্যান্ডি শহরটা অনেক সুন্দর, গুছানো এবং চারপাশটা অনেক সুন্দর। যদিও অন্যান্য শহরের তুলনায় একটু ট্রাফিক বেশি। ঘুরতে বের হলাম। এখন আমরা যাব ভিউ পয়েন্টে। ওখান থেকে ক্যান্ডির খুব সুন্দর ভিউ দেখা যায়, আর অন্যান্য জায়গায় ঘুরে দেখব। আমরা এখন সিটি সেন্টারের দিকে যাচ্ছি। সিটি সেন্টারের আশেপাশেই অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। আমরা এই স্থানগুলো ভিজিট করে তারপরে ক্যান্ডি ভিউ পয়েন্টে চলে যাব। এখানে সব ফুলের দোকান। এখানে অনেক ধরনের ফুল পাওয়া যায় মন্দিরে পূজার জন্য। এই হোটেলটির নাম কুইন্স হোটেল। এই হোটেলটি একটি 3 স্টার হোটেল, কিছুটা কলোনিয়াল ধাঁচে বানানো এবং অনেক সুন্দর।
এটি হচ্ছে ক্যান্ডি লেক, অনেক বড়, অনেক সুন্দর। এই ক্যান্ডি লেককে ঘিরেই এই ক্যান্ডি শহরটা গড়ে উঠেছে। ক্যান্ডি লেকটা দেখতে অনেক সুন্দর। You are from? বাংলাদেশ। Yeah, Bangladesh. এখন আমরা ক্যান্ডি ভিউ পয়েন্টে যাচ্ছি টুকটুকে করে। পাশ দিয়ে ক্যান্ডি লেক। ক্যান্ডিতে পিকমি অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজে টুকটুক বা কার রেন্ট করতে পারবেন। এটা হচ্ছে ক্যান্ডির ভিউ পয়েন্ট। এখান থেকে লেক এবং পুরো ক্যান্ডি শহর দেখা যায়, তাই ট্যুরিস্টদের জন্য এটি খুব আকর্ষণীয় একটি জায়গা। দূরে একটা প্যাগোডা দেখা যাচ্ছে। উপর থেকে ক্যান্ডি লেক দেখতে অনেক সুন্দর লাগছে। এটি আগে শ্রীলঙ্কার রাজধানী ছিল, পরে এখান থেকে সরিয়ে কলম্বোতে নিয়ে যাওয়া হয়। খুব সুন্দর ফুল গাছ, সব জায়গায় ফুল ফুটে আছে। ক্যান্ডি শহরটা পাহাড়ের উপরে অবস্থিত, তাই এখানকার ওয়েদারটা তুলনামূলক অন্যান্য শহরের তুলনায় একটু ঠান্ডা। এখানে মাঝে মাঝেই বৃষ্টি হয়। দূরে পাহাড়ের উপরে বুদ্ধদেবের একটি স্ট্যাচু দেখা যাচ্ছে। এই শহরের বিভিন্ন জায়গায় এরকম স্ট্যাচু এবং প্যাগোডা রয়েছে। আমরা যে ভিউ পয়েন্টে এখন আছি এটাকে আর্থার সিট ভিউ পয়েন্টও বলা হয়ে থাকে। আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব শ্রীলঙ্কান কালচারাল ডান্স শোতে।
পুরো ডান্স শোটা চমৎকার ছিল, আমরা খুবই এনজয় করেছি। এই ডান্স শোয়ের টিকিটের দাম 2000 শ্রীলঙ্কান রুপি করে পড়ে। আপনারা যদি ক্যান্ডিতে আসেন তবে অবশ্যই চেষ্টা করবেন এই ডান্স শোটা উপভোগ করতে। কালচারাল ডান্স শো উপভোগ করে এখন আমরা ক্যান্ডিল লেকে এসে একটু বসলাম। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আশেপাশে অনেক পাখি দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ লেকের পাশে বসে সময় কাটালাম। আমরা এখন রাতের খাবারের জন্য একটি বিশেষ জায়গায় যাব। এটি একটি পিৎজা শপ। এই পিৎজা শপের কথা আমি জানতে পেরেছি ক্ষুধা লাগছে তার ব্লগ থেকে। এখানকার পিৎজা শপের পিৎজা নাকি খুবই মজাদার। এই শপের নাম ভিটো উড ফায়ার পিৎজা। এখানকার গুগল রিভিউ দেখলাম অনেক ভালো। যেহেতু আমরা পিৎজা খেতে খুবই পছন্দ করি, তাই ভাবলাম ট্রাই করা যাক। এই শপটা লেকের পাশে একটা সুন্দর জায়গায়। এটার ইন্টেরিয়র অনেক সুন্দর। আমাদের সিট পেতে একটু সময় লেগেছে। এরপরে আমরা 2 ধরনের পিৎজা অর্ডার করলাম। একটা হচ্ছে 4 চিজ পিৎজা আর একটা বারবিকিউ চিকেন পিৎজা। এখানকার ইন্টেরিয়রটা অনেক সুন্দর এবং এখানে লাইভ বেহালা বাজানো হয়। পিৎজা খেতে খেতে বেহালার মিউজিক, আর কি চাই। আমাদের পিৎজা আসতে একটু সময় লাগবে, তাই ভাবলাম তাদের পিৎজা বানানো দেখি। তারা বিশেষভাবে এই উডেন ফায়ার ওভেনে পিৎজা বানিয়ে থাকে, এই জন্য পিৎজার স্বাদটা একটু অন্যরকম। পিৎজা বানানো দেখতে দেখতে আমাদের পিৎজা চলে এসেছে। এটা 4 চিজ পিৎজা আর এটা বারবিকিউ চিকেন পিৎজা। দুটো পিৎজাই অনেক টেস্টি ছিল, আমরা খুবই এনজয় করেছি। আপনারাও পিৎজা পছন্দ করে থাকলে এখানে গিয়ে পিৎজা ট্রাই করতে পারেন। আমরা আমাদের পিৎজা শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকের মতো ক্যান্ডি ঘোরা শেষ, এখন আমরা হোটেলে ফিরতেছি। অনেক লং একটা ডে কাটালাম। কালকে আমাদের আরও কিছু সাইট সিন আছে এবং তারপরে আমরা পরবর্তী গন্তব্যে চলে যাব। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের ভ্রমণের 3য় দিন। এখন আমরা ক্যান্ডিতে রয়েছি। আজকে ক্যান্ডির আকাশ কিছুটা মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর একটা সকাল, শহরটা দেখতে খুব সুন্দর লাগতেছে। বৃষ্টি হওয়ার কারণে সব কিছু খুব ফ্রেশ লাগতেছে। আমরা এখন ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়ব আমাদের সকালের সাইট সিনের জন্য। সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের জন্য। এখন আমরা যাচ্ছি সেক্রেড টুথ রেলিক টেম্পলে। সিক্রেট টুথ রেলিক টেম্পল এটি একটি বিশেষ টেম্পল। এই টেম্পলে বুদ্ধদেবের দাঁত রাখা আছে। এই টেম্পলে প্রবেশ মূল্য 1500 শ্রীলঙ্কান রুপি। এই টেম্পলে ঢুকতে হলে টিকিট কেটে তারপরে সিকিউরিটি ব্যারিয়ার পার করে তারপরে যেতে হয়। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এবং ঘুরে আসা যাক এই সুন্দর জায়গাটি। আমি সিকিউরিটি চেক ইন করে তারপরে এখন ভিতরে ঢুকেছি। সামনে একটা বড় লন রয়েছে, লনটা অনেক সুন্দর। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই টেম্পলে পূজা করতে। শ্রীলঙ্কার একটা বড় অংশ বুদ্ধিস্ট।
এবং এই মন্দিরে দিনে প্রায় 3 বার বিশেষ পূজা হয়। মন্দিরে যাওয়ার আগে বেশ বড় একটা লন আছে, এই লনটা পার করে যেতে বেশ সময় লাগতেছে। এখানে সুন্দর একটা ডুমুর গাছ আছে। এখানে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে, দেখতে অনেক সুন্দর। আমরা এখন মন্দিরের মেইন ফটকের দিকে যাচ্ছি। এখানে বেশিরভাগ লোকজনই সাদা ড্রেস পরে আসে। এটি তুত্রেলিক টেম্পলের প্রধান বিল্ডিং। এটার ভিতরেই মন্দির রয়েছে এবং সাথে আরো কিছু মিউজিয়াম রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। বাইরের জায়গাটা অনেক সুন্দর করে করা, বড় প্রাচীর আছে। যারা লোকাল পূজা দিতে আসে তাদের কোনো ধরনের টিকিট কাটতে হয় না। আমাকে এই বুথ থেকে টিকিট কাটতে হলো। আমি ১৫০০ শ্রীলঙ্কান রুপি দিয়ে একটা টিকিট কাটলাম। তাই টিকিট করার পরে এখন ভিতরে যাচ্ছি। এখানে ঢুকলে খালি পায়ে ঢুকতে হয়, এটা আমি জানতাম, এই জন্য স্যান্ডেল পরে আসছিলাম, নাহলে জুতা খুলতে সমস্যা হতো। জায়গাটা অনেক সুন্দর। এটা মন্দিরের বাইরের জায়গা। অনেক গাছপালা শ্রীলঙ্কাতে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। আমি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। এখানে অলরেডি অনেক ভিজিটর আসছে। এটি তুত্রেলিক টেম্পলের একটি অংশ। এখানে সব বৌদ্ধ ধর্মের অনুসারীরা এসে পূজা করেন। এখানে অনেক মানুষ আসেন পূজা দিতে। এটি মন্দিরের বাইরের একটি অংশ। এখানে এসে অনেকে বসে সময় কাটান। এখানে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট মিউজিয়াম রয়েছে। এখানে ঢুকতে আলাদা টিকিট করা লাগে। এখানে গেলে বুদ্ধ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। এটি একটি বিশেষ প্রার্থনার জায়গা। এখানে সবাই প্রদীপ জ্বালিয়ে তাদের বিশেষ প্রার্থনা করেন। মন্দিরের বাইরেও বেশ কিছু প্রার্থনার বিশেষ জায়গা রয়েছে। এই মিউজিয়ামে একটি হাতির বিশেষ মূর্তি রয়েছে। এটির পিছনে হিস্ট্রি হচ্ছে, এই সেই হাতি যার পিঠে প্রায় 50 বছর ধরে তুত্রেলিকটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এই হাতিটি মারা যাওয়ার পরে তাকে বিশেষ সম্মান দিয়ে এখানে এই মিউজিয়ামটি দেওয়া হয়। এই মন্দিরের অনেক ইতিহাস রয়েছে। অসুস্থতার কারণে বুদ্ধদেব মারা যাওয়ার পরে যখন তাকে দাহ করা হয়, সেই দাহের সময় তার একটি ক্যানাইন দাঁত আলাদাভাবে সংরক্ষণ করে রাখা হয়। যেহেতু বুদ্ধদেব একজন স্পিরিচুয়াল লোক ছিলেন, তাই বিশ্বাস করা হতো যে তার দাঁত বা তুত্রেলিকটা যার কাছে থাকবে বা যে প্রদেশের কাছে থাকবে তারা সবচেয়ে বেশি ক্ষমতাধর হবে। তখনকার দিনে মৌর্য সাম্রাজ্য ছিল সবচেয়ে বড় সাম্রাজ্য এবং এটির রাজা ছিল রাজা অশোক। তিনি অনেক শক্তিশালী ছিলেন এবং তার কাছে অনেক বড় সেনাবাহিনী ছিল। ওই সময়ে তারা কালিঙ্গা আক্রমণ করে, যেখানে বুদ্ধের দাঁত ছিল বা তুত্রেলিক ছিল। পরবর্তীতে ওই যুদ্ধের সময় এত বেশি হতাহত হয় যে অনুতাপে পড়ে রাজা অশোকা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি তখন বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অনেক মন্দির এবং স্তূপা তৈরি করেন। পরবর্তীতে রাজকন্যা হেমামালা এবং তার স্বামী লুকিয়ে গোপনে এই তুত্রেলিকটি শ্রীলঙ্কাতে নিয়ে আসেন। তারা এটা মাথার ক্লিপের মধ্যে লুকিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে আসে এবং শ্রীলঙ্কার অনুরাধাপুরে
এই তুত রেলিকটা রাখা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে যুদ্ধের কারণে এই তুত রেলিকটি বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয় এবং সর্বশেষ এটি তুত রেলিক টেম্পল, যেটা এখন ক্যান্ডিতে রয়েছে, সেখানে স্থাপন করা হয়। এই তুত রেলিকটি খুব যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে এবং এটি সাধারণত জনসাধারণকে খুব একটা দেখানো হয় না। এটি যারা মন্দিরে পূজারী আছে তারা দিনে এটাকে 3 বার করে পূজা করে। এই বিভিন্ন গল্পগুলো চিত্র আকারে বিভিন্ন দেয়ালে লাগানো আছে। আপনারা যদি ক্যান্ডি ভ্রমণ করেন তাহলে অবশ্যই এই তুত রেলিক টেম্পলটা ঘুরতে ভুলবেন না। আমাদের তুত রেলিক টেম্পল দেখা শেষ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তুত রেলিকের পাশেই সুন্দর একটি চার্চ রয়েছে, সেন্ট পল চার্চ। আমাদের তুত রেলিক ভিজিট করা শেষ। এখন আমরা হোটেলে ফিরব। হোটেলে ফিরতে ফিরতে রাস্তার পাশে একটি সুভিনিয়ার শপে ঢুকলাম। খুব সুন্দর সুভিনিয়ার শপ। এখানে বিভিন্ন ধরনের পুতুল এবং মুখোশ রয়েছে। সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে ফেললাম। এটা হচ্ছে ক্যান্ডি শহরের ক্লক টাওয়ার। আমরা অলরেডি হোটেল থেকে চেক আউট করে ফেলেছি এবং এখন আমরা যাচ্ছি নুয়ার আলিয়ার দিকে। কিন্তু নুয়ার আলিয়া যাওয়ার আগে আমরা গাম্পোলাতে ঢুকবো। গাম্পোলা হচ্ছে আরেকটি শহর। এই শহরে আম্বুলালা টাওয়ার আছে। আমরা যাত্রাপথে আগে গাম্পোলাতে ঢুকে আম্বুলালা টাওয়ার ঘুরে তারপরে আমরা নুয়ার আলিয়ার পথে যাব। যদিও আমরা ক্যান্ডিতে মাত্র একদিন ছিলাম, কিন্তু আমরা ক্যান্ডির সময়টা খুব উপভোগ করেছি। যেহেতু আজকে রাস্তার মধ্যে কিছু স্পট রয়েছে, এই জন্য আমরা কার রেন্ট করেছি। আমরা এখন ক্যান্ডি ছেড়ে বের হয়ে যাচ্ছি। ক্যান্ডিতে আরেকটি স্পট রয়েছে দেখার মতো, সেটা হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যেটি আজকে আমরা যেতে পারবো না। এটির পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। রাস্তার পাশ দিয়ে যে নদীটি দেখা যাচ্ছে এটির নাম মাহাওয়ালি গঙ্গা। পাহাড়ি রাস্তায় আস্তে আস্তে আমরা ক্যান্ডি শহর ছেড়ে চলে যাচ্ছি। আমরা ডান পাশে ক্যান্ডি ইঞ্জিনিয়ারিং কলেজ পার করছি। আমরা এখান থেকে আম্বুলালা টাওয়ার দেখতে পাচ্ছি, ওখানে আমরা যাব একটু পরে। এখন আমরা গাম্পোলা শহরে ঢুকতেছি। এটি একটি ছোট্ট শহর। আপনারা চাইলে গাম্পোলাতে ট্রেন দিয়েও আসতে পারেন এবং তারপরে আম্বুলালা টাওয়ার দেখতে পারেন। দূরে আম্বুলালা টাওয়ার দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। এটাই হচ্ছে ওই ট্রেনটা যেটাতে আমরা এল্লা যাব। আম্বুলালা টাওয়ারটা পুরো পাহাড়ের উপরে। এখন পুরো পাহাড়ের উপরে উঠতে হবে। পাহাড়টা বেশ খাড়া, তাই আমাদের গাড়ি দিয়ে উঠতে হচ্ছে। কিন্তু আমাদের ড্রাইভার বলল যে পুরোটা এই গাড়ি দিয়ে ওঠা যাবে না, একটু পরে আমাদের এখানে একটা স্টেশন আছে, সেখানে নামায় দেওয়া হবে এবং ওখান থেকে আমাদের টুকটুকি করে পরবর্তী জার্নি করতে হবে। আমরা এখন আম্বুলালা টাওয়ারের দিকে যাচ্ছি। এখান থেকে আবার টুকটুক নিতে হয়েছে। এটা অনেক খাড়া। এই রাস্তাটা এত উঁচু আর খাড়া যে এখানে গাড়ি, নর্মাল গাড়ি আসে না, এখানে টুকটুক নিয়ে উঠতে হয়। আম্বুলালা টাওয়ারে যেতে হলে প্রায় 1500 শ্রীলঙ্কান রুপি দিয়ে আবার টুকটুক ভাড়া করে উপরে উঠতে হবে। এটি যাওয়া এবং আসার ভাড়া। রাস্তাটা যথেষ্ট খাড়া এবং বিপজ্জনক, সো স্কিল ড্রাইভার না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা যত আস্তে আস্তে উপরে উঠতেছি তত আশেপাশের দৃশ্যগুলো চেঞ্জ হতে থাকতেছে।
আবহাওয়া একটু ঠান্ডা হচ্ছে এবং আশেপাশে অনেক মেঘ এবং কুয়াশা দেখা যাচ্ছে। অবশেষে আমরা আম্বুলেলা টাওয়ারে পৌঁছেছি। এটি একটি অনেক উঁচু টাওয়ার, যেটা একদম পাহাড়ের উপরে রয়েছে। এখানে উপরটা আস্তে আস্তে চিকন হয়ে যায় এবং উপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে তো দেখি বিশাল বানরের বাহিনী। আমরা এখন আম্বুলেলা টাওয়ারের একদম উপরে। আমরা টাওয়ারে উঠিনি, এটা বেসমেন্ট আর অনেক সুন্দর। এখান থেকে পুরো সিটি দেখা যায়। এখানে অনেক বানর রয়েছে। এটা আম্বুলেলা টাওয়ারের বেসমেন্ট। এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করব। আমরা আম্বুলেলা টাওয়ারের উপরে উঠতেছি এখন। আমরা আম্বুলেলা টাওয়ারের উপরে উঠতেছি। মজার ব্যাপার হচ্ছে এখন মেঘ চলে আসছে, একটু একটু বৃষ্টিও হচ্ছে। এই পাশটা পুরোটা মেঘ, ওইদিকেও মেঘ আছে। আশেপাশে সব মেঘের খেলা, মেঘ আসছে এবং যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। এরা কেমন লাগতেছে? আম্বুলেলা টাওয়ারের আরো উপরে উঠলাম আমরা। ওখানে একটা ক্রিকেট খেলা হচ্ছে, মাঠ দেখা যাচ্ছে। রাস্তা আস্তে আস্তে আরো চিকন হয়ে যাচ্ছে। আমরা মোটা মানুষ, স্পেস নাই। ও বাবা, এই রোড দিয়ে কে উঠবে? এটাতে পড়ে গেলে মরে যাবে। আমরা যত উপরে উঠছি, টাওয়ারটা আস্তে আস্তে আরো চিকন হয়ে যাচ্ছে, সাথে সাথে সিঁড়িগুলো আরো ন্যারো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আর আমাদের পক্ষে উপরে ওঠা সম্ভব হবে না। আর উপরে উঠবো? আমরা উঠতে পারবো? টাওয়ারের উপরে একদম সুন্দর মেঘ আছে। আমরা এই পর্যন্তই উঠতে পেরেছি, এরপরে আর আমাদের পক্ষে ওঠা সম্ভব না। কিন্তু ইরা ঠিকই একদম উপরে গিয়ে ঘুরে এসছে। এখন আমরা নামছি টাওয়ার থেকে, সিঙ্গেল ওয়ে, সো ওঠা নামা একটু ঝামেলা। চিকন মানুষদের জন্য খুবই সুবিধা। যেমন ইরা পুরো উপরে উঠেছিল। টাওয়ারের ভিউটা অনেক সুন্দর ছিল। তাই এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আমাদের আম্বুলেলা টাওয়ারে মোটামুটি 1 ঘন্টার মতো সময় রয়েছে, তারপরে আমাদের সিএনজি নিতে আসবে। এই টাওয়ারের বেসমেন্টে একটা সুভেনিয়ার শপ আছে, এখান থেকে চাইলে কিছু কেনাকাটা করতে পারেন। আমাদের আম্বুলেলা টাওয়ার ঘোরা শেষ। এখন আমরা যাব নুয়ারা এলিয়াতে। আমরা এখন উপর থেকে নিচে নেমে যাচ্ছি। আমাদের মাত্র 1 ঘন্টার ট্যুর ছিল। এরপরে এখন আমরা চলে যাব নুয়ারা এরিয়াতে। ওই টাওয়ারের উপরে কিছুক্ষণ আগে ছিলাম আমরা, এখন নেমে আসছি। এখন গাড়িতে উঠব। এটা গাম্পোলা স্টেশন। এই জায়গাটার নাম। তাই গাম্পোলা থেকে বিদায় নিতে নিতে আমরা আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি।
আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন।